আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল আয়ার ভেরিফাইড ফেসবুক পেজে। সঙ্গে আছি আমি আদিল আহমেদ শান। দর্শক, এর মধ্যে আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে বিপিএল সিজন 11 ঢাকার দ্বিতীয় পর্বে এসে ঠেকেছে। কিন্তু দ্বিতীয় দিনে আসলে আপনাদের কি বলবো যে এই সিজন 11-এর যে একের পর এক নাটকীয়তার যে জন্ম হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বড় নাটকটা ছিল কিন্তু প্লেয়ারদের পেমেন্ট ইস্যু, যেখানে বিশেষ করে দুর্বার রাজশাহীর এখন পর্যন্ত বকেয়া পাওনা ছিল। আমরা চট্টগ্রামে যখন পর্বে ছিলাম সবচেয়ে বেশি এর বিতর্কটা নিয়ে আমরা আসলে যোগাযোগ করেছি এবং সেখানকার যে মালিক শফিক রহমানের ব্যক্তিগতভাবে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তার স্টোরি করেছিলাম, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানতে চেয়েছিলাম কী সমস্যার ভিতর পড়ছিল দুর্বার রাজশাহীর মূল ফ্র্যাঞ্চাইজি গ্রুপ ভ্যালেন্টাইন গ্রুপ, যারা আসলে কেন পেমেন্ট করতে তারা সমস্যা হচ্ছে। তারা আসলে জানিয়েছিল শুরুর দিকে তারা ছিল না, কীভাবে একটা ধোকার বা একটা শিকার হয়ে তারা আসলে এইভাবে এসছে এবং তারপরও আসলে কীভাবে চেষ্টা করছে খেলোয়াড়দের টাকা মিটিয়ে দেওয়ার জন্য, সেই চেষ্টাটা কিন্তু করেছেন। কিন্তু পরবর্তীতে যেই প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন সেই প্রতিশ্রুতি কিন্তু সেভাবে তিনি রাখতে পারেননি। এমনকি আমরা শেষ দিনের শেষেও আমরা এটা জেনেছি যে বকেয়া রয়েছে চট্টগ্রামের যেই টিম হোটেলে ছিল তাসকিন এনামুলরা, পুরোপুরি বকেয়া তারা সে সময় পরিশোধ করতে পারেননি। এমনকি ঢাকা পর্বে এসেও যেই টিম হোটেলে ছিল সেই টিম হোটেলেও শেষ পর্যন্ত সেখানে তারা থাকতে পারেনি। পরবর্তীতে হোটেল চেঞ্জ করে তাদেরকে শেরাটনে নিয়ে যেতে হয়েছিল, যদিও হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছিল মালিকানা যেহেতু এক রয়েছে, হয়তো অ্যাকোমোডেশন সম্পূর্ণ ফিল আপ করতে পারছেন না, এই জন্য আসলে নেওয়া হয়েছিল। বাট সেগুলো সত্যতা কতটুকু সেটা কিন্তু আমরা জানি না। তো এর মধ্যে আরও বড় একটি আসলে বড় ঘটনা ঘটে গেছে, সেখানে হচ্ছে বিদেশি খেলোয়াড়রা কিন্তু কেউই আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছেন না। তার কারণটা কি? তার কারণটা কিন্তু আমরা জেনেছি যে বকেয়া যে টাকার কথা রয়েছিল বিদেশি খেলোয়াড়রা সেই টাকা পাননি এবং জানিয়েছেন এই বিপিএলে এই রংপুর রাইডার্সের বিপক্ষে তারা খেলবে না। এর চাইতে বড় নাটকীয় ঘটনা আর কি হতে পারে এবারের বিপিএল সিজন 11-এ? 5ই আগস্টের পট পরিবর্তনের পর 36 জুলাইয়ের যেই এই পট পরিবর্তন কিংবা নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ দেখেছিল, আর যে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব করে বিশ্ব দরবারে, সেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা এরকম একটা ঘটনা ঘটালো, সেটা কি বিশ্ব দরবারে ভালো হলো বাংলাদেশের জন্য? বা কোনোভাবে কি বলা যায় এটা একটা সুখকর বার্তা বাংলাদেশের ক্রিকেটের জন্য? যে দলে আছে রায়ান বার্লের মতো ক্রিকেটার, এজাজ, সেই ক্রিকেটাররা, এজাজ আহমেদ অর্থাৎ যিনি বিদেশি কোচ, পাকিস্তানি কোচ, তিনি কি জবাব দেবেন? তো এমন একটা অবস্থা হয়েছিল যে বিসিবির যে বিপিএলের যে ক্লজ রয়েছে সেই ক্লজ অনুযায়ী বিদেশি খেলোয়াড় ছাড়া তো খেলার নিয়ম নেই। এক টিমে 4 জন খেলতে পারবে, 2 জনকে অবশ্যই খেলাতে হবে বিদেশি ক্রিকেটার। সেখানে এমন এক অবস্থা যখন কোনো বিদেশি ক্রিকেটার খেলতে রাজি নয় পাওনা না পাওয়ায় এমনও হয়েছিল যে মাঠের কিছু ঘটনা ঘটেছিল। এজাজ আহমেদ নাকি, আমরা শুনেছি যে কোচিং স্টাফের কিছু ক্রিকেটার নাকি নেমে যেতে পারেন, এমন অনেক ঘটনাগুলো ঘটেছেন। তবে সেই মুহূর্তে আমরা মাঠের বাইরে ছিলাম, আর মাঠের ভেতরে ছিল আমাদের অনলাইন রিপোর্টার ইফাত। আমরা তার সঙ্গে কথা বলবো। ইফাত, প্রথমে স্বাগত জানাচ্ছি। একসাথে আমরা কাজ করেছিলাম চট্টগ্রাম পর্বে, খুব দুর্দান্ত আমরা একটা কাজ করেছি। কিন্তু আজকের যেই নাটকীয়তা আসলে জন্ম নিল, সেই নাটকীয়তাটাকে আসলে কতটুকু ভালো হলো বলে আপনি মনে করেন? কারণ আপনি কি দেখতে পেয়েছেন যে রংপুর যেখানে খেলতে নেমে গেছে সবাইকে নিয়ে, দুর্বার রাজশাহী তার কোনো বিদেশি খেলোয়াড় খেলেনি, এর চাইতে বড় নাটকীয়তা কি হতে পারে? বিসিবি কি জানালো শেষ পর্যন্ত? আমি আপনার সাথে যোগ করতে চাই ওই বিষয়টা। বিপিএল শুরুর আগে বলেছিল যে অন্যরকম বিপিএল হবে, সেই অন্যরকম বিপিএলটাই হচ্ছে, কিন্তু সেটা ইতিবাচক না হলেও নেতিবাচকও হচ্ছে। আপনি চিন্তা করেন যে বিপিএলে এইবারই প্রথম, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি যে যেখানে কোনো ওভারসিজ প্লেয়ার ছাড়াই কোনো দল খেলতে নামছে। যেখানে বিপিএলের নীতিমালায় লেখা আছে যে ন্যূনতম 2 জন করে ক্রিকেটারকে খেলাতে হবে, সেখানে কোনো নেই। পরবর্তীতে বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমোদন নিয়ে রাজশাহী নামছে। কিন্তু বিপিএল এর একটা জানেন আমাদের বাই ক্লজ 1.2 এর 8 ধারার একটা কথা কিন্তু বলা হয়েছে, সেই কথায় কিন্তু আসলে কোথাও কিন্তু এই কথা বলা নাই যে একটা টিম খেলতে পারবে। তাহলে এই যে টেকনিক্যাল কমিটি এমন একটা উদাহরণ দিল, এটাকে কি বিতর্ক সৃষ্টি করে না? এটা বিতর্কিত, কারণ আমি ক্লজটা নিজে পড়েছি, দেখেছি। সেখানে বলা হচ্ছে যে বিশেষ কোনো কারণে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 9 জন খেলোয়াড় বা 10 জন খেলোয়াড় খেলাতে হতে পারে। যদি 2 জন না থাকে, 1 জন থাকে, তাহলে 10 জন, 2 জন না থাকলে বিশেষ অনুমতি 9 জন। কিন্তু সেখানে হচ্ছে যে রাজশাহী 11 জন নিয়ে খেলছে, 11 জন লোকাল প্লেয়ার নিয়ে নাচছে। সেটা দুর্বার রাজশাহী আসলে ম্যানেজমেন্ট বিসিবিকে কি জানিয়েছিল, কি কারণটা জানিয়েছিল, সেটা যদি আমাদেরকে একটু জানাতেন। অবশ্যই যে ম্যাচ বয়কট করার কারণটা হচ্ছে যে পারিশ্রমিক বিদেশি ক্রিকেটাররা, এটা আজকে আমরা দিনের শুরু থেকেই জেনে আসতেছি। যখন রাজশাহী হোটেলটা চেঞ্জ করেছে, তাদের হোটেল চেঞ্জ করার পরে তারা ওয়েস্টিন ছেড়ে শেরাটনে গেছে। পরবর্তীতে যদিও জানিয়েছে যে একই মালিকের হোটেল ছিল বা লজিস্টিক জনিত কারণে হচ্ছে যে তারা হোটেলটা চেঞ্জ করেছে। কিন্তু বিদেশি ক্রিকেটাররা যে আজকে খেলবে না পারিশ্রমিক না পেলে, সে কারণে আগে
আগেও জানিয়েছিল, এমনকি দেশিরাও না খেলার সম্ভাবনা ছিল। কিন্তু আপনি একটা ছবি দেখেছেন কি, এনামুল হক বিজয় কিন্তু একটা ফোর্স দিয়েছিল ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে, টসের কিছুক্ষণ আগে, যে দেশি ক্রিকেটারদের কিনে একটা ছবি দিতে হচ্ছে, তারা খাম বুঝে পেয়েছেন। সেটা চেক নাকি ক্যাশ সেটা আসলে টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা ভালো বলতে পারেন, কিন্তু বিদেশিরা কোনো টাকা পায়নি, তার মানে এটা পরিষ্কার। কিন্তু এখানে বিসিবি যতটুকু বিসিবি বলেছে যে বিদেশি ক্রিকেটাররা অনুপলব্ধ বা বিদেশি ক্রিকেটারদেরকে পাওয়া যাচ্ছে না, সে কী কারণে পাওয়া যাচ্ছে না সেটা আদৌ বিসিবি কি জানতে চেয়েছে যে কেন পাওয়া যায়নি বা কী কারণে তারা খেলতে পারতেছে না? এখানে তো আপনার একটা বিষয় যে 4 জন প্লেয়ার ন্যূনতম, আমি বলি এখনও রাজশাহী টিমের সাথে আছে, হোটেলে যাচ্ছে লাহিরু সামারাকুন, লায়ন বাল, তারপরে হচ্ছে যে মোহাম্মদ হারিস এবং মিগুয়েল কামিন্স। এই প্লেয়ারগুলো চারজনও তো একই সাথে চোটে আক্রান্ত হবে না। অবশ্যই 4 জন যদি চোটে আক্রান্ত হতো তাহলে একটা বিষয় ছিল, ন্যূনতম 4 জন তো আছেন, এখান থেকে 2 জন। হ্যাঁ, অস্বাভাবিক, সেটাও আমরা মেনে নিতে পারতাম, কিন্তু সেটাও কিন্তু আমাদের মানার কোনো এই মুহূর্তে যুক্তিযুক্ততা নেই। আরও একটা খুব মজার ঘটনা হয়েছিল, মাঠে আপনি প্রেস বক্সে ছিলেন, আমি যখন বাইরে ছিলাম শুনতে পেয়েছি এজাজ আহমেদ নাকি আজকে মাঠে নামার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। একটা কোচ আজকে বিপিএল এ ফরেন প্লেয়ার হিসেবে খেলতে যাচ্ছিলেন, এটা কি হাস্যকর ব্যাপার নয়? এটা আসলে হচ্ছে যে বেসিক্যালি জিনিসে যে ইজাজ আহমেদ যখন রাজশাহী প্র্যাকটিস করেছিল এবং টস হয়ে গেছিল, তখনও ইজাজ আহমেদ মাঠে ওয়ার্ম আপ করেছিলেন, দৌড়াচ্ছিলেন। তখন হচ্ছে যে প্রেস বক্সে আমরা যারা রিপোর্টারের কাজ করছি তারা হচ্ছে যে এটা আসলে মজা চলে বলা হচ্ছে যে ইজাজ আহমেদ হয়তো নামতে পারতেছে আসলে, কিন্তু তখন পর্যন্ত কিন্তু একাদশটাও কিন্তু দেয়নি দুর্বার রাজশাহী। তাহলে এটাও কি কিন্তু একটা টস অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, টিমের কাছে এখন পর্যন্ত একাদশের কোনো লিস্ট তারা পায়নি, তাহলে এটাও তো বিতর্কিত হতে পারে কিনা? টস যখন হয়েছিল তাসকিন হাতে একাদশটা ছিল এবং টস হওয়ার পরে আমরা কিন্তু একাদশটা পেয়েছি, সেখানে কোনো বিদেশি নেই, সেটা আসলে অনুমিতও ছিল যে আজকে কোনো বিদেশি থাকছে না। আপনি এটা জানেন কিনা, বিসিবি কিন্তু খেলা শুরুর আগে টিম বাস পাঠিয়েছিল আপনার শেরাটনে, সেখানে আমাদের আরও কয়েকজন সহকর্মী ছিল, তারা বিষয়টি জানিয়েছেন যে এখানে বিসিবি খেলোয়াড়দের সাথে নেগোসিয়েট করে বিদেশি ক্রিকেটারকে আনার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কোনো ফলাফল আসেনি। মানে বিসিবি নিজেও আসলে পাঠিয়েছিল এই ব্যাপারটা নিয়ে আসলে নেগোসিয়েশন করার জন্য, এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো বিবৃতি এলো না। না, বিসিবি থেকে এখনো বিবৃতি আসে নাই। তাহলে আমাদের যে আম্পায়ার্স কমিটি এবং মিডিয়া কমিটির যে চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ভাই, উনি বলেছিলেন বিষয়টা আসলে ওনারা ব্যবস্থা নেবে, শিগগিরই ব্যবস্থা নেবেন, দ্রুতই বসবেন, এরকম একটা আশ্বাস শোনাই যাচ্ছেন। বা বিসিবি সবসময় আমাদেরকে বলে আসছে যে এরকম বিতর্কিত জিনিসগুলো নিয়ে হচ্ছে যে তারা শিগগিরই বসবেন, দ্রুত এটা সমাধান আসবে, কিন্তু আদৌ সমাধান এখন পর্যন্ত আসছে কিনা সেটা সবাই দেখছেন বা সবাই উপলব্ধ যে কি হচ্ছে, যে চট্টগ্রামে যে ম্যাচ বয় পারিশ্রমিক নিয়ে জটিলতা, সেটা মনে আছে। একটু আসলে দর্শকদের বলে রাখি, 15ই জানুয়ারি আসলে সেই রাতের কথা ভুলে যাননি, আমরা সেই দুপুর থেকে পুরো রাত পর্যন্ত দাঁড়িয়েছিলাম যে আসলে কি ঘটতে যাচ্ছে। নির্ধারিত সময়ের একদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চলে এলেন চট্টগ্রামের বন্দরনগরীতে, এবং ওনাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি কতটা বিরক্ত অবস্থায় তিনি এসছেন, এমনকি ফ্লাইট ডিলের পর্যায়ে পর্যন্ত আসছেন। বারবার তিনি ফোনে যোগাযোগ করছেন টিমের কি অবস্থা ছিল, তিনি আশ্বাস দিয়েছেন খেলোয়াড়দের যেতে বিসিবি টাকা পরিশোধ করবে। আসলে কি বিসিবির সেই সক্ষমতা আছে, বা বিসিবির কি এটা উচিত ফ্র্যাঞ্চাইজির সে সমস্ত পেমেন্ট তিনি নিজ দায়িত্বে আসলে পেমেন্ট করবেন? আপনার একটা কথা বলি, বিসিবি এখানে প্রথমত হচ্ছে যে যেটা যতটুকু আমরা জানি যে ফ্রান্সাইজিগুলোকে ছাড় দিয়ে আসছে আগে থেকেই, যে যতটা টাকা জমা, সিকিউরিটি মানি জমা দিয়ে দলগুলো নেওয়ার কথা বা ফ্রান্সাইজি কেনার কথা, সেই জিনিসটা কিন্তু আসলে হয়নি। এবং তার চেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে যে নীতিমালার বিষয়, যে প্লেয়ার চুক্তির যে নীতিমালাটা হবে সেটাও কিন্তু প্লেয়ারদের কাছে চট্টগ্রামে থাকা অবস্থায় পৌঁছায়নি। আমরা যখন চট্টগ্রামে ছিলাম তখন নাজমুল আবেদিন ফাহিম বিপিএল টেকনিক্যাল কমিটির সদস্য সচিব তিনি বলেছিলেন তিনি নিজেও জানেন না, তিনি বিষয়টা জানেন না। চৌধুরীকে আসলে ভুগতে হয়েছিল তার পাওনা নিয়ে, কারণ দুর্বার রাজশাহীর পক্ষ থেকে কিন্তু আসলে বলা হয়েছিল তার যেই এগ্রিমেন্টটা হয়েছে সেই এগ্রিমেন্টটা বিসিবি হয়ে আসার কথা, সেই জিনিসটা এখনো হয়নি, যার জন্য তার পেমেন্ট আটকে ছিল। শুধু মৃত্যুঞ্জয় চৌধুরী না, আরও অনেক প্লেয়ার। আপনি চট্টগ্রাম কিংসের কথা চিন্তা করেন, একজন ফ্র্যাঞ্চাইজি মালিক যিনি ব্যক্তিগতভাবে একজন প্লেয়ারের কাছ থেকে সন্তুষ্ট নয়, সে কারণে তাকে কোনো টাকা দিবে না, এটা আদৌ কোথাও হয়েছে কি না এখনো, বা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বা কোনো ঘরোয়া লিগে আমার মনে হয় না কোথাও হয়েছে কিনা এরকম যেন। পারভেজ হোসেনি ইমন কিন্তু টাকাটা তার এখনো ন্যূনতম পারিশ্রমিকও বুঝে পাননি। নট অনলি, তাহলে আজকে আমরা আসলে আলোচনা করছিলাম দুর্বার রাজশাহীকে নিয়ে, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখলাম যে নট অনলি শুধু দুর্বার রাজশাহী, চট্টগ্রাম কিংস সহ আরও বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি, বেশ কিছু ব্যক্তিগত কিছু খেলোয়াড় রয়েছে যাদের সাথে আমাদের যোগাযোগ করে, তারা কিন্তু জানিয়েছে তারা সমস্ত টাকা কিন্তু বুঝে পাননি। অন্যদিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে দুর্বার রাজশাহীর মতো একটা বড় টিম যেখানে, এবং যাদের গ্রুপের সাথে ভ্যালেন্টাইন গ্রুপ রয়েছে, যাদের বিদেশি খেলছে না, এবং এর আগে বিপিএল পুরো সিজন 11-এ এরকম ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। তারপর আসলে আপনার কাছে জানতে চাইবো, এরকম কখনো যদি উদ্বুদ্ধ পরিস্থিতি হয়, কখনো কি তার এরকম অনুমতি পেয়েছিল কিনা, কি মনে হয়? একবার হচ্ছে যে 2013 সালে একবার সম্ভবত, সেটা আমার আসলে কোন দলের সাথে সেটা এখন আপাতত মেমোরিতে নেই। 3 জন, তখন নিয়ম ছিল যে ন্যূনতম 3 জন খেলাতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যে বিশেষ অনুমতিতে 2 জন বিদেশি নিয়ে খেলেছিল। কিন্তু 2015 সালে, 2013
সালে 2015 সালের আগের ঘটনা। বাইলস অনেক কিছু পরিবর্তন হ্যাঁ। হয়েছিল, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ একটা প্রফেশনালের মাধ্যমে আসতে চেয়েছিল, তখন আসলে অনেক কিছু পরিবর্তন হয়েছিল। তার আগের গুলোতে আসলে বাদ দেওয়ার কারণ হচ্ছে ফিক্সিং কেলেঙ্কারির মতো একটা ঘটনা আমরা দেখেছি। সেই মানে আসলে নামগুলো বলতেই হয়, না বললে আসলে চলে না। আশরাফুলকে এরই একটা বলি হতে হয়েছিল, যার কারণে উনি ন্যাশনাল টিম থেকে কিন্তু তিনি বের হয়ে গেছেন। তো এর কারণে অনেক নিয়ম নীতির পরিবর্তন হয়েছিল। আকসুকে আসলে অ্যাক্টিভ হতে হয়েছিল, যদিও ঘরোয়া ফ্রাঞ্চাইজি আকসু নয়, আকু অ্যাক্টিভেট থাকে। তো এই কি কি বলবো, যে এই জুয়ারিদের থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করতে করতে এখন নতুন থাবার ভিতর বাংলাদেশ ঢুকে গেছে, যে খেলোয়াড়রা তাদের টাকা পাচ্ছে না। এটা কতটা ভীতিকর কথা। এটার সাথে আপনি যে প্লেয়ারদের টাকা না পাওয়াটা, এটা আগেও ঘটে এসেছে, এবং প্রত্যেকটি আপনার যে চট্টগ্রাম কিংস কিন্তু তাদের 2013 সালে যখন খেলেছিল তখন কিন্তু তারা বকেয়া টাকা পরিশোধ করেনি, তারপরে কিন্তু এবার দল পেয়েছে তারা। কি কারণে পেয়েছে, কোন যুক্তিতে পেয়েছে, সেটা বিসিবি ভালো জানে। আপনি যখন যে ফিক্সিং এর কথাটা বলছেন, ম্যাচ পাতানোর কথাটা বলছেন, সেটা এবারে বিপিএলও কিন্তু অন্যতম আলোচিত বিষয় বা বিতর্কিত বিষয়। এখন পর্যন্ত অভিযোগ রয়েছে অনেক ক্রিকেটার ফিক্সিং এর সাথে বা অনেক টিম ফিক্সিং এর সাথে জড়িত। এমনকি বিশেষ কিছু ম্যাচও রয়েছে যেখানে হচ্ছে যে মানে অনাকাঙ্ক্ষিত এরকম ওয়াইড বা এরকম নো বল সচরাচর ক্রিকেটে দেখা যায় না, মাঠের ক্রিকেটে দেখা যায় না। এরকম কিছু ঘটনাও ঘটেছে, যদিও সেটার আসলে নির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে নেই, বা অ্যান্টি কারাপশন ইউনিট থেকেও আসলে এরকম কোনো কিছু জানানো হয়নি। সে বিষয়ে আমরা আসলে সরাসরি তাই বলতে পারবো না যে এই বিপিএল ফিক্সিং হচ্ছে, কিন্তু ফিক্সিং এর অভিযোগ অভিযোগ করছে মানুষ এই বিষয়টা। আর যে টাকা না দেওয়ার বিষয়টা, এটা আগে থেকেও হয়ে আসছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন কিনা, দুর্বার রাজশাহী বেশ কয়েকবার হচ্ছে তারা মিডিয়া ব্রিফিং করেছিল বা মিডিয়াকে জানাইছিল যে ক্রিকেটারকে টাকা দিবে, কিন্তু আদৌ তো ফলপ্রসূ কিছুই হচ্ছে না। আসলে হ্যাঁ, একদম। আসলে যে টাকা একটা খেলোয়াড় এর আগে আসলে এরকম ভয়াল কালো থাবার আর থেকে মুক্ত হবে বাংলাদেশের ক্রিকেট, এটা আসলে সবচেয়ে বড় প্রত্যাশা। কিন্তু এখন পর্যন্ত বিসিবি কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের সাথে আমাদের এখনো কথা হয়নি যারা আসলে এই বিষয়টি নিয়ে সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হবেন। যদিও বা হবেনি বা কী করে, এমন একটা লজ্জার মতো একটা ঘটনা যে বিসিবি থেকে এরকম একটা খেলোয়াড়দের পাওনা নিয়ে বিব্রতিকর পরিস্থিতির ভিতর পড়তে হচ্ছে, যেখানে বিদেশি খেলোয়াড়রা পর্যন্ত দিচ্ছে না, টাকা পাচ্ছে না এবং তাদেরকে খেলতে হচ্ছে না, এবং তারা প্রতিবাদ স্বরূপ একটা ম্যাচ তারা বয়কট করে দিল, এবং বিসিবি একটা মামুর বাড়ির মতো একটা আবদারের মতো ঘটনা ঘটিয়ে দিল যে তারা খেলতে চাইছে বিশেষ কারণে, এবং সেই বিসিবির টেকনিক্যাল কমিটি সেই অনুমতিটাও দিয়ে দিল যে না ঠিক আছে, বিদেশি আপনাদের একটা সমস্যা হচ্ছে বিদেশি খেলোয়াড় নিয়ে, ঠিক আছে আপনারা মাঠে খেলতে পারেন। এটা কি আসলে মামুর বাড়ি আবদার নয়? কি মনে হয় দর্শক? অবশ্যই এটা মামুর বাড়ির আবদার, এবং এটা জবাবদিহিতার অবশ্যই অধিকার রাখে। কিন্তু যদি এইভাবে যদি এই অধিকার না রাখে, তাহলে কালকে যে কেউ এসে বলতে পারবে যে আমরা পাড়ার ক্রিকেটের যে কজন আছে আমরা খেলবো, আমার ঘরের ক্রিকেটের যে কজন সদস্য আছে তারা নিয়ে আমরা বিপিএল এখানে খেলবো। সেটা তো একটা বিনোদন ক্রিকেট লিগ হয়ে যাবে। বিপিএল তো একটা বিনোদন ক্রিকেট লিগ, নট অনলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে। এই প্রিমিয়ার লিগ ক্রিকেটটাকে নষ্ট করে দেওয়ার জন্য আসলে গুটি কয়েক কিছু ফ্র্যাঞ্চাইজি এবং কিছু বোর্ডকর্তারাও আমি মনে করি এতে যোগসাজশ রয়েছে, এবং তারা যদি এখন পর্যন্ত শক্ত হাতে যদি বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বটা যদি সঠিকভাবে তারা নিতে না পারে, তাহলে বাংলাদেশের ক্রিকেটের একটা অশনি সংকেত দাঁড়িয়ে যাবে। সামনেই যদি আমরা বলি চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় একটা আসর রয়েছে, সেখানে জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে যাবেন, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তানের মতো বড় দলগুলো খেলবে। আপনার কি মনে হয় না সেখানে এই বিষয়টি নিয়ে চর্চা হবে, যেখানে বিদেশি ক্রিকেটাররা এখানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়, তারা তাদের সহযোগীদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এবং ঘুরে ফিরে ঠিক সেই কথাগুলি বাংলাদেশের জাতীয় প্লেয়ারদের কিন্তু কানে আসবে যে তোমরা তোমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করো, কিন্তু বিদেশিদের তোমরা টাকা দিতে পারো না, মিথ্যা আশ্বাস দিয়ে তোমরা তাদেরকে নাও, তোমরা আয় করে নাও, নিজেদের পকেট কিন্তু ঠিকই ভারী করে নিচ্ছে সেই বিসিবির সেই কর্তা ব্যক্তিরা, ঠিকই পকেট ভারী করে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি সেই দলগুলো, কিন্তু খেলোয়াড়দের দেওয়ার বেলায় একদমই ঠুনকো। আপনার কি মনে হয় একটা বড় গ্রুপ যেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মতো একটা দল নিতে পারে, সেখানে ক্রিকেটারদের বেতন বকেয়া তারা দিতে পারবে না? তাদের ক্ষেত্রে ব্যাংকের কোনো স্টেটমেন্ট নেই, তারা হোটেল ভাড়া দিতে পারবে না, এটা কি কখনো হয়? তারা চাইলেই তো যে কোনো সময় কিন্তু যে কোনো ব্যাংকের মাধ্যমে হোক তাদের স্ট্যান্ড হয়ে কিন্তু তারা কিন্তু এই পাওনাগুলো কিন্তু পরিশোধ করতে পারে। যেখানে আমাদের দেশে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে বিভিন্ন গ্রুপ, সেখানে সামান্য 5-6 কোটি টাকার একটা টিম আমরা পেমেন্ট করবো, সেই পেমেন্টটা আমরা দিতে পারছি না। এর চাইতে বড় দুঃখজনক আমার মনে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের এরকম ঘটনা আগে কখনো হয়নি, এবং আশা করি ভবিষ্যতেও যেন কখনো না হয়। তবে সের জন্য অবশ্যই সবচেয়ে বেশি যে বিষয়টিতে আমাদের সতর্ক থাকতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে, নয়তো বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল পরবর্তীতে দর্শকদের আগ্রহ হারিয়ে ফেলবে।
তো দর্শক, মিরপুর হোম অফ ক্রিকেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা বকেয়া না পাওয়ায় খেলছেন না আসলে, এবং সেই বিষয়টি নিয়ে সর্বশেষ তথ্য জানিয়ে দিলাম। এবং বিসিবি থেকে নতুন কোনো তথ্য কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নতুন কোনো তথ্য যদি আমাদের জানতে পারি, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।